Hello students, I welcome to all of you to this session of polity. আমরা যেটা ডিসকাস করছিলাম লাস্ট ক্লাস আমরা ডিসকাস করেছিলাম ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড তার সাথে সাথে আমরা দেখেছিলাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কীভাবে এসছে, অরিজিনটা কী, 1600 থেকে 1947 সালের যে নিয়ম কানুন সেগুলো থেকেই ডেরাইভ করা হয়েছে ম্যাক্সিমাম ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা দেখেছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে রাজত্ব করছে এবং রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 ইম্পোজ করা হয়েছিল, যার মাধ্যম দিয়ে কোম্পানি শাসন শুরু হয় ইন্ডিয়াতে। তো আজ আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। তার আগে আমি লাস্ট ক্লাসে কিছু কোশ্চেন করেছিলাম তোমাদেরকে। আমি জিজ্ঞেস করেছিলাম জাহাঙ্গীরের দরবারে প্রথম ব্রিটিশার্স কে এসেছিলেন, অ্যাকচুয়ালি সুরাটে ফ্যাক্টরি সেট আপ করতে এসেছিলেন। তো তার অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি স্যার উইলিয়াম হকিংস 1608 খ্রিস্টাব্দে এসেছিলেন। এক মিনিট। তো ক্যাপ্টেন উইলিয়াম হকিংস এসেছিল 1608 খ্রিস্টাব্দে প্রথম জাহাঙ্গীরের দরবারে ফ্যাক্টরি সেট আপের জন্য, এবং এটাকে মানে আরও এটার মানে তাদের এরিয়া মানে কাজের এরিয়াটা বাড়ানোর জন্য যে 1615 খ্রিস্টাব্দে এসেছিলেন স্যার থমাস রো। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাস্ট ক্লাসের এটা আমি কোশ্চেন করেছিলাম, তোমরা অ্যান্সার দিয়েছো, ভালো লেগেছে। যাই হোক, নেক্সট আমরা পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 এটা আমরা ডিসকাস করতে চলেছি। অ্যাকচুয়ালি পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এই পিটস কে ছিলেন? পিটস ছিলেন সেই সময় ব্রিটেনের প্রাইম মিনিস্টার। অ্যাকচুয়ালি তার নামে এই পিটস ইন্ডিয়া অ্যাক্টটা আসে। তো অ্যাকচুয়ালি কী হয় এখানে, যে রেগুলেটিং অ্যাক্টটা এসেছিল, সেই রেগুলেটিং অ্যাক্ট এখানে দেখা যায় যে বিভিন্ন রকম প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে। মানে যে এই যে নিয়মটা, এখানে অনেক কিছু লুপহোল তৈরি হয়ে যায়। তো তার জন্য পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসে। দেখো এখানে আমি লিখেছি, ইন এ বিড টু রেকটিফাই দ্য ডিফেক্টস অফ রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 দ্য ব্রিটিশ পার্লামেন্ট পাস দ্য অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781। দেখো 1781-এ একটা অ্যাক্ট পাস হয়, তার দ্বারা একটা অ্যাক্ট অফ সেটেলমেন্ট হয় সেটার দ্বারা। এবং দ্য নেক্সট ইম্পর্টেন্ট অ্যাক্ট ওয়াজ পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784, মানে এইটার দ্বারা পিটস ইন্ডিয়া অ্যাক্টটা আসে। ঠিক আছে, তো আরও ভালোভাবে রেগুলেশন করার জন্য এই পিটস ইন্ডিয়া অ্যাক্টটা আসে। ঠিক আছে, তো এখানে কী কী ফিচার্স আছে সেটা আমরা জানবো। দেখো তুমি এই লেকচারটা যদি ফলো করো, আমি লাইন বাই লাইন তোমাদেরকে বোঝাচ্ছি ইন ডেপথ। ওকে, তো তোমরা যদি এই লেকচারটা ভালোভাবে ফলো করো এবং এই নোটসগুলো কালেক্ট করে নাও, তো তোমাদেরকে আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই ইন্ডিয়ান পলিটি সম্বন্ধে। ঠিক আছে, তো এই নোটসটা কিন্তু টোটালি একটা ট্রাস্টফুল নোটস বলতে পারো, এবং এগুলো সমস্তটাই বলতে পারো তুমি লক্ষ্মীকান্ত যে বুকটা আছে সেটাকে ফলো করেই করা হচ্ছে। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই জানো লক্ষ্মীকান্ত হচ্ছে বাইবেল বলে সংবিধানের, মানে আমাদের ভারতীয় সংবিধানের বাইবেল বলা হয়। তো এই নোটসটা অথেন্টিক একটা নোটস, তোমরা এটাকে টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যেতে পারো পিডিএফ ফরম্যাটে। ঠিক আছে, ওকে, আমরা ফিচার্সে চলে আসি। তো ফিচার্স, হ্যাঁ, তো ফিচার্স কী বলছে এখানে আলাদা আলাদা করা হয়, পলিটিক্যাল আর কমার্শিয়াল ফাংশনটাকে আলাদা আলাদা করা হয়। দেখো এখানে লেখা আছে ইজ ডিস্টিংগুইশড বিটুইন কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশন অফ দ্য কোম্পানি। ঠিক আছে, মানে টোটাল কমার্শিয়াল আর পলিটিক্যাল ফাংশনটা আলাদা আলাদা করা হয়। ঠিক আছে, এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট থেকে। ইট অ্যালাউড দ্য কোর্ট অফ ডাইরেক্টর, দেখো নতুন একটা পদ, কোর্ট অফ ডাইরেক্টর টু ম্যানেজ দ্য কমার্শিয়াল অ্যাফেয়ার্স, বাট created a new body called Board of Control to manage the political affairs.
পলিটিক্যাল অ্যাফেয়ার্সটা ম্যানেজ করার জন্য একটা বডি তৈরি করা হয়, বোর্ড অফ কন্ট্রোল। আর কোর্ট অফ ডিরেক্টর যে পদ, এ কী করছে, টু ম্যানেজ দ্য কমার্শিয়াল অ্যাফেয়ার্স, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখো ইন্ডিয়ার ম্যাপটা সবসময় তোমরা নজরে রাখবে এবং সবসময় তোমরা দেখবে কোনটা কোন মানে কার সঙ্গে কার বর্ডার টাচ করছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো সবসময় ইন্ডিয়ার ম্যাপটা আমি সাথে রাখি এবং তোমাদেরকে বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি দেখো গুজরাট, এখানে এসেছিলো স্যার উইলিয়াম হকিন্স, এখান থেকে প্রথমে ইংরেজরা ফ্যাক্টরি সেট আপ করতে শুরু করে সুরাটে, ঠিক আছে। তো তোমরা সবসময় ইন্ডিয়ার ম্যাপটা সবসময় নজরে রাখবে। তো আমরা নেক্সট আসি, 3 নম্বর পয়েন্ট কী বলছে, it empowered the board of control to supervise the direct all operation of the civil and military government or revenues of the British possession of India। দেখো সিভিল আর মিলিটারি যে ফাংশানগুলো ছিল সেগুলো সমস্তটাই বোর্ড অফ কন্ট্রোল সুপারভাইজ করতো, ঠিক আছে। আর দেখো ব্রিটিশ পসেশন অফ ইন্ডিয়া মানে কি, ব্রিটিশরা অ্যাকচুয়ালি ইন্ডিয়াকে একটা নিজেদের সম্পত্তি হিসাবে গণ্য করেছিল, ঠিক আছে। ইন্ডিয়া হচ্ছে ব্রিটিশদের একটা সম্পত্তি। দাস দ্য অ্যাক্ট ওয়াজ সিগনিফিকেন্ট ফর 2 রিজন। দেখো ফার্স্ট রিজন কী বলছে, দ্য কোম্পানি ইজ territories in India were for the first time called the British possession in India। দেখো এখানে ব্রিটিশ পসেশন অফ ইন্ডিয়া মানে একদম ব্রিটিশদের সম্পত্তি এইভাবে গণ্য করা হয়েছিল। অ্যান্ড দ্য সেকেন্ড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ গিভেন দ্য সুপ্রিম কন্ট্রোল ওভার কোম্পানিজ অ্যাফেয়ার্স অ্যান্ড ইটস অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। দেখো ব্রিটিশরা রাজত্ব করতো, ঠিক আছে, কিন্তু ইস্ট নিয়ে কোম্পানি এখানে সমস্ত রুল চালাতো, ঠিক আছে, কিন্তু সমস্তটাই রেগুলেট হতো ব্রিটেনের থেকে এবং মানে ম্যাক্সিমাম মানে অ্যাকচুয়ালি ব্রিটেনদের কন্ট্রোলে এই সমস্তটাই ছিল, ঠিক আছে। ইন্ডিয়ার ম্যাপটা দেখলে তোমরা ওয়ার্ল্ড ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক এরকম জায়গা আছে ব্রিটেন, ঠিক আছে, এখান থেকে ওরা আমাদের ভারতবর্ষে এসে রাজত্ব করতো, ঠিক আছে। এটা ওয়ার্ল্ড ম্যাপ, ঠিক আছে, ওকে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1833। দেখো চার্টার অ্যাক্ট অফ 1833 কেন ডিসকাস করছি, এর আগে কিন্তু দুটো চার্টার অ্যাক্ট এসছে। নাম্বার 1 ছিল কি 1 মিনিট, তো 20 বছর পরপর যে চার্টার অ্যাক্টটা আসতো সেটার ফার্স্ট চার্টার অ্যাক্ট এসেছিলো কত সালে বলো, 1793 ফার্স্ট চার্টার অ্যাক্ট। তারপরে কততে এসেছিলো 1813, তারপরে এসে 1833। দেখো এটা ইম্পর্টেন্ট, 1833টা শুধু সংবিধানের বিভিন্ন রকম কাজ মানে সংবিধানের পার্সপেক্টিভে এইটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই জন্য আমি এটা কিন্তু আমি বাকি দুটো এলিমিনেট করেছি এই কারণে, কারণ 1833-এই সংবিধান সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে কি হয়েছিল, দিস অ্যাক্ট ওয়াজ দ্য ফাইনাল স্টেপ টুয়ার্ডস দ্য সেন্ট্রালাইজেশন অফ ব্রিটিশ ইন্ডিয়া। দেখো ব্রিটিশ এই অ্যাক্টটা দিয়ে মানে একটা ব্রিটিশ ইন্ডিয়াকে পুরো সেন্ট্রালাইজ ওয়েতে কাজ করতো আর করার মতো পরিস্থিতি এই অ্যাক্টটা দিয়ে এসেছিলো, ঠিক আছে। মানে টোটালটাই গভর্ন হবে সেন্ট্রাল ইন্ডিয়া, মানে সমস্তটাই ব্রিটিশরাই করবে কেন্দ্র থেকে। মানে কি দেখো ফিচার্স বলছে, ফার্স্ট টাইম ইট মেড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যাজ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। মানে দেখো 1833 আমি বলেছিলাম ভালো করে মনে করে দেখো, প্রথমে গভর্নর অফ বেঙ্গল ছিল, তারপরে 1773 পরে কি আসলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, যেখানে কে ছিল বলো, তোমার ওয়ারেন হেস্টিংস ছিল, ওকে। এবার এরপরে 1833-এ কী হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামটা চেঞ্জ হয়ে কী হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে স্যার এই দেখো লর্ড উইলিয়াম বেন্টিক, এখানে লেখা আছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এটা খুব কোশ্চেন আসে পরীক্ষায়, লর্ড উইলিয়াম বেন্টিক, ঠিক আছে। তাহলে এই পদটা চেঞ্জ হলো, কি হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে গেল, ঠিক আছে। vested him all the civil and military power. Thus the act created for the first time a government of India having authority over the entire territorial area possessed by the British India, okay.
তো এটা হচ্ছে ফার্স্ট ফিচার্স গেল। সেকেন্ড ফিচার্স কি বলছে দেখো, এই ডিপ্রাইভ দ্য গভর্নর অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস অফ দ্য লেজিসলেটিভ পাওয়ার, মানে বোম্বে আর মাদ্রাসের যে লেজিসলেটিভ পাওয়ার সেটাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, নিয়ে টোটাল হোল রেসপন্সিবিলিটি চলে গেছিলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, মানে সেন্ট্রালাইজ হয়ে গেছিলো ব্যাপারটা। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ গিভেন দ্য এক্সক্লুসিভ লেজিসলেটিভ পাওয়ার ফর ব্রিটিশ ফর দ্য এন্টায়ার ব্রিটিশ ইন্ডিয়া, মানে আমাদের সংবিধানে এখন যেমন আমরা লেজিসলেশন থেকে কোনো কিছু নিয়মকানুন তৈরি হয়ে ওখান থেকে পার্লামেন্ট, মানে অ্যাকচুয়ালি তারপরে তো এটা নিয়ম তৈরি হয় না, তো এইখানেও এরকমই একটা ঘটনা ঘটেছিল। বম্বে আর মাদ্রাসের থেকে লেজিসলেটিভ পাওয়ারটা ছিনিয়ে নিয়ে এটাকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে দেওয়া হয়েছিল, যেখান থেকে গোটা ব্রিটিশ ইন্ডিয়া যেটা সেখান থেকে কন্ট্রোলটা হবে। The law made under the previous act were called the regulations, while laws made under this act were called as act. তো এটা অ্যাকচুয়ালি এটাকে রেগুলেশন বলা হতো, এবং লজ মেড আন্ডার দিস অ্যাক্ট ওয়াজ কল, মানে এটাকে অ্যাক্ট বলা হতো, ঠিক আছে। নেক্সট দেখো 3 নম্বর পয়েন্ট, ইট এন্ডেড দ্য অ্যাক্টিভিটিস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ কমার্শিয়াল বডি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কমার্শিয়াল বডি সেটা মানে এটা এই অ্যাক্টে, মানে এখান থেকে তোমার এটা মানে সমাপ্ত করা হয়েছিল, ঠিক আছে। অ্যাক্টিভিটিস অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ এ কমার্শিয়াল বডি, ঠিক আছে। ওয়াইল বিকাম a purely administrative body, it provided that the company's territories in India were held by it in trust of His Majesty, his heirs and successor। দেখো টোটালটাই মানে টোটাল যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার বলো, সমস্ত কমার্শিয়াল বডি, সব কিছু সমস্তটাই মানে পরপর এটা সেন্ট্রালাইজ হয়ে গেল, এবং ব্রিটিশ গভর্নমেন্ট থেকে এটা টোটালটাই কন্ট্রোল হয়ে গেল, আরও কংক্রিট হয়ে গেল নিয়মকানুনগুলো, ঠিক আছে। 4 নম্বর এবং লাস্ট, চার্টার্ড অ্যাক্ট অফ 1833 কী বলছে, দ্য চার্টার অ্যাক্ট অফ 1833 অ্যাটেম্পটেড টু ইন্ট্রোডিউস এ সিস্টেম অফ ওপেন কম্পিটিশন ফর সিভিল সার্ভেন্ট অ্যান্ড স্টেটেড দ্যাট ইন্ডিয়া শুড নট বি, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছিল, এইখান থেকে একটা ওপেন কম্পিটিশান সিভিল সার্ভেন্ট, যেটা আমাদের এখন ইউপিএসসি বলছো, তো এরকম একটা ওপেন কম্পিটিশান করা হয়েছিল সেই সময় থেকে। কিন্তু এখানে ইন্ডিয়ান কোনো নাগরিকদের জন্য এটা অ্যাপ্লিকেবল ছিল না, ডিবার্ড, মানে এটা বা ইন্ডিয়ানদের কোনো ফেসিলিটি এরকম ছিল না, তারা এই সমস্ত সিভিল সার্ভেন্ট হতে পারবে না অ্যাকচুয়ালি। ফ্রম হোল্ডিং দ্য অফিস, মানে কোনো অফিস টফিস হোল্ড করতে পারবে না, ঠিক আছে। হাউএভার দিস প্রভিশন ওয়ার নেগেটেড আফটার অপোজিশন ফ্রম দ্য কোর্ট অফ ডাইরেক্টর, পরে কোর্ট অফ ডাইরেক্টর থেকে এটাকে অপোজ করাতে পরে এটাকে মানে এটার একটা চেঞ্জ আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে চার্টার্ড অ্যাক্ট অফ 1833। এরপরে আরও একটা চার্টার্ড অ্যাক্ট আসবে 1853-তে, ঠিক আছে। তো ওটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা এটা ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।